আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার ডোলক নামের গ্রামে 5 বান্ধবীর একের পর এক অস্বাভাবিক মৃত্যু হতে থাকে। তাদের জানাজার আগে গোসল করানোর সময় ঘটতে থাকে গা হিম করা কিছু ভয়ঙ্কর ঘটনা। কারোর লাশ থেকে বেরিয়ে আসে কাঁটাতার, কারোর বা লাশ গোসলের মাঝেই উঠে বসে, কেউ বা অনুমতিই দিতে চায় না তার পাক গোসলের, আবার কেউ একটু পরপরই চোখ মেলে তাকায়। ধারণা করা হচ্ছিল তাদের সাথে থাকা কারিনচিনি এই সব কিছু করছে লাশগুলোকে জানাজা থেকে আটকানোর জন্য, কিন্তু আসল কাহিনী ছিল সম্পূর্ণ ভিন্ন, যা দেখে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এইসব ভয়ঙ্কর ঘটনা থেকে বাঁচতে কোনো দোয়া বা মিলাদের অনুষ্ঠান কাজে আসছিল না। কি এমন পাপ করেছিল এই 5 বান্ধবী, যার কারণে তাদের মৃত্যুর পর তাদের লাশের উপর চলছে এই ভয়ঙ্কর তাণ্ডব? জানবো আজকের এই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভিতে, যার নাম পেমান্ডি জানাজা। গল্পের শুরুতে আমরা জানাজার আগে এক লাশের গোসলের দৃশ্য দেখতে পাই, যেখানে ইসলামিক নিয়ম অনুসারে সিথি এবং তার মেয়ে লীলা এক মহিলার লাশকে গোসল করাচ্ছিল। তবে লাশটির উপর থেকে চাদর সরাতেই লীলা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ লাশটির অবস্থা বেশ ভয়ানক ছিল। মূলত লাশকে এইভাবে গোসল করানোর পেশা ছিল সিথির। সে চাইতো তার মেয়েও এই কাজই করুক, তাই লীলার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে লীলাকে জোর করতে থাকে লাশকে গোসল করাতে। এরই মাঝে হঠাৎই এই লাশটি নিচ থেকে চোখ মেলে এবং দৃশ্য এখানেই কাট হয়ে যায়। আমরা দেখতে পাই এক গ্রামে একটি বাচ্চা সুন্নাতে খাতনার উপলক্ষে মাইকিং করা হচ্ছিল। বাচ্চাটি হলো এডা নামের এক মহিলার নাতি। এখানে এডার আরো কিছু বান্ধবীকে আমরা দেখতে পাই, যাদের মধ্যে ছিল প্রথম দৃশ্যে দেখানো সিথি, সেই সাথে অ্যানা, টুটি এবং টেরি। এডা, সিথি, অ্যানা এবং টুটির স্বামীরা তাদের সাথে ছিল না। এদের মধ্য থেকে কেউ বিধবা, কেউ বা আবার ডিভোর্সি, কারোর আবার স্বামী এমনিতেই ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র টেরি বাদে, কেননা টেরির বিয়েই হয়নি। এখানে তাদের কথাবার্তা থেকে আমরা তাদের ব্যাপারে ধারণা পাই যে তারা প্রচুর পরিমাণে একে অন্যের ব্যাপারে নিন্দা করত এবং খোঁচা মেরে মেরে কথা বলতো। এরকমই নিন্দা করতে করতে সিথি লক্ষ্য করে ভিড়ের মধ্যে ইডা কেমন যেন একটা করছে। মূলত একজন মুখোশধারী ব্যক্তি ইডাকে খুব বিরক্ত করছিল, তাই সে রেগে ভেতরে চলে যায়, যেখানে সিথিও তার পিছু করে। ভেতরে একটা বিশেষ স্থানে গিয়ে এডা কিছুক্ষণ উপরের দিকেই তাকিয়ে থাকে, যে ব্যাপারটা সিথির কাছেও বেশ অদ্ভুত লাগে। তবে সে এখানে বেশি কথা বাড়ায় না, বরং প্রোগ্রাম শেষে সবাই এক এক করে যে যার বাড়িতে চলে যাচ্ছিল। ওই সময় লীলা আসে সিথিকে নিতে, যেখানে লীলা সাথে করে একটি ছাতা এনেছিল। জানিয়ে টেরি কটাক্ষ করলে টুটি বলে লীলার কাছেও সিথির মতোই পূর্বাভাস পাওয়ার অলৌকিক ক্ষমতা আছে, তাই সে যদি ছাতা এনে থাকে এর মানে হলো আজ বৃষ্টি হবে। যাক, এখন লীলা এবং সিথি রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, যেখানে তাদের দেখা হয় সিথির ছেলে আরিফের সাথে। আরিফ তখনও পর্যন্ত কোনো কাজ করে না, যে কারণে এলাকার মানুষেরা নানান রকমের নিন্দা বিদ্রুপ করে। তাই সিথি চাইছিল আরিফ যাতে দ্রুত কোনো কাজে জয়েন করে। এরই মধ্যে তাদের দেখা হয় রিকা নামের এক মেয়ের সাথে, যাকে দেখা মাত্রই আরিফ তার সাথে কথা বলতে এগিয়ে যায়। বোঝাই যাচ্ছিল আরিফের এমন ব্যবহার সিথির কাছে ভালো লাগেনি। এখন ওই রাতে সিথি এশার নামাজে দাঁড়ালে হঠাৎই তার সামনে থাকা জানালাটি থেকে বারবার আওয়াজ হতে থাকে, যা শুনে সিথি গিয়ে চেক করে, তবে সেখানে কিছুই পায় না। তাই সে আবারও ফিরে নামাজে দাঁড়ায়, তবে তখনও পর্যন্ত জানালা থেকে আওয়াজ হচ্ছিল। ব্যাপারটাই গুরুত্ব না দিয়ে সিথি তার নামাজ শুরু করে, যেখানে রুকু থেকে উঠতেই আমরা তার পেছনে ভয়ঙ্কর কাউকে দেখতে পাই, যে কিনা তার সাথেই নামাজ আদায় করছিল। যে ব্যাপারটা সিথিও অনুভব করে এবং ভয়ে ভয়ে নামাজ আদায় করে। এমন সময় হঠাৎই পেছন থেকে এসে তার মেয়ে লীলা তাকে ভয় দেখায়। এখানে লীলা মেকআপ করা শেখার জন্য কারোর কাছে যেতে চাইছিল, যার জন্য সে তার মায়ের কাছে টাকা চায়। তবে তার মা চাইছিল লীলা কোনো মেকআপ আর্টিস্ট নয়, বরং তার মতোই লাশ গোসল করানোর কাজ করুক। আর এই কথা তুলতেই লীলার মন খারাপ হয়ে যায়। সাথে সাথে সে হিজাব খুলে বাড়ির কাজে লেগে পড়ে। সিথি তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এই গ্রামে জানাজার গোসল করানোর মতো কেউই নেই। সিথির মা এই কাজ করত, তাই সিথির পরে লীলারও এই কাজই করা উচিত। কিন্তু লীলা মোটেও এই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। প্রতিদিন লাশ দেখা এবং মৃত্যুর সাক্ষী হওয়া তার জন্য সহজ ব্যাপার ছিল না। একথা বলতে বলতে লীলা নিচে পড়ে ভেঙে যাওয়া কাচের টুকরোগুলো উঠাচ্ছিল। অন্যদিকে ওই সময় সিথি খাবার মেলতেই দেখতে পায় খাবারের মধ্যে পোকা হাঁটাচলা করছে, যা দেখে সে যেন কিছু একটা অনুভব করতে পারে এবং তখনই তৈরি হয়ে বাড়ি থেকে বেরোতে চায়।
তবে দরজা খুলতেই সে শুনতে পায় মাইকে তার বান্ধবী ইডার মৃত্যুর ব্যাপারে জানানো হচ্ছিল। এই বিপদের ব্যাপারেই হয়তোবা সে এতক্ষণ আজ করতে পারছিল। এখন এই দুঃসংবাদ শুনে সিথি আর কোনো কথা বাড়ায় না, বরং সরাসরি চলে যায় ইডার বাড়িতে, যেখানে আগে থেকেই তার বাকি 3 বান্ধবী পৌঁছে গিয়েছিল। ভেতরে প্রবেশ করে সিথি দেখতে পায় ইডার মৃতদেহ বিছানার উপর পড়ে আছে, তার পুরো শরীরে রক্ত, পাশে রয়েছে ছেঁড়া তার বান্ধবীদের একটি পুরনো ছবি। বান্ধবীর লাশের এই করুণ অবস্থা দেখেও সিথি ঠিক করে যে সে নিজে একাই তার বান্ধবীর গোসলের দায়িত্ব নিবে, যেহেতু আজ সে আর লীলাকে জোর করে নিজের সাথে রাখতে চাইছিল না। অন্যদিকে ওই সময় আমরা বাড়িতে লীলাকে দেখতে পাই, যে কিনা একা একা আরিফের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই ছাদ থেকে আওয়াজ আসতে শুরু করে। লীলা দেখার চেষ্টা করছিল, এরই মধ্যে ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে, যার ফলে বৃষ্টির পানি ভেতরে আসতে শুরু করে। এরই মধ্যে বাড়িতে চলে আসে আরিফ। লীলা ভেতরের পানি আটকানোর চেষ্টা করছিল, অন্যদিকে আরিফ ছাদে চলে যায় ছাদ ঠিক করতে। এমন সময় সিথিও বাড়িতে ফিরে আসে, তবে সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল। ঘরের সামনে আসতেই সে মাটিতে পড়ে যায়। মায়ের এই অবস্থা দেখে ছেলেমেয়ে দুজনই ছুটে আসে এবং তাকে ভেতরে নিয়ে শুইয়ে দেয়। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ইউরো কাপ 2024 শুরু হতে চলেছে। দিন দিন খেলার সাথে মোস্টবেটের জনপ্রিয়তাও বেড়ে চলেছে। এই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন। মূল বিষয় হচ্ছে মোস্টবেট একটি নিরাপদ এবং একটি আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত ওয়েবসাইট। এখানে প্লিঙ্কো, অ্যাভিয়েটর, আন্দারবাহার, ক্রাশেক্স, জেডেক্স এবং আরো অনেক ধরনের গেম রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দের গেম বেছে নিতে পারবেন। এছাড়া লটারিতে প্রতিটি টার্ন ওভারের জন্য 10 ইউরোতে একজন খেলোয়াড় একটি টিকিট পাবে। যত বেশি টিকিট, জয়ের সম্ভাবনা তত বেশি। প্রধান পুরস্কার মালদ্বীপে 2 দিনের জন্য একটি ট্রিপ এবং মোট পুরস্কার 10,000 ইউরো। মোস্টবেট আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছে যে আপনার প্রথম বাজিটি হবে একদমই ঝুঁকিপূর্ণ। আপনি যদি আপনার প্রথম বাজিতে হেরে যান, সাথে সাথে মোস্টবেট আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিবে। এই ইউরো কাপ চলাকালীন সময়ে এই সুযোগটি মিস করবেন না। বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা উইথড্র করে নিতে পারবেন যে কোনো সময়। তাই আর দেরি না করে এখনই মোস্টবেটে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড বাংলা ব্যবহার করুন। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলুন এখন মূল কাহিনীতে ফেরা যাক। লীলা বুঝতে পারছিল বান্ধবীর মৃত্যুতে তার মা অনেক ভেঙে পড়েছে। সেই সাথে সে একাই তার বান্ধবী এডার জানাজার গোসল করিয়েছে। তাই তো সে এখানে তার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তবে সিথি কোনো কথারই উত্তর দেয় না, বরং পর মুহূর্তেই একটি ব্যাগ হাতে নিয়ে সে বাইরে আগুন জ্বালাতে শুরু করে। লীলা তাকে এই কাজে সাহায্য করতে গেলে দেখতে পায় সিথি রক্তমাখা কিছু কাপড় পোড়াচ্ছে। এগুলো এডারই ছিল, যা দেখে ভয় পেয়ে লীলা জিজ্ঞাসা করে এডার মৃত্যু কিভাবে হয়েছে। এর কোনো উত্তর না দিয়ে সিথি বরং তাকে চুপ করিয়ে দেয় এবং বলে মৃত্যুর ব্যাপারে বেশি কৌতূহল থাকা ভালো না। এতে করে শয়তান জিনেরা পিছে লেগে যায়। ভবিষ্যতে যখন সে কারোর জানাজার গোসল করাবে, তখন যেন অবশ্যই তার পরিহিত বা রক্ত লাগা সব কাপড় যেন সে পুড়িয়ে দেয়। এখানে লীলা এই কাপড় পোড়ানোর সময় কাপড়ের সাথে সেই ছেঁড়া ছবিটিও পায়, যেটা এডার লাশের কাছে পড়েছিল। এদিকে সিথি যখন ঘরে আসছিল, তখন হঠাৎই সে অস্বাভাবিক কিছু অনুভব করে এবং পেছনের আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই সে নিজেরই একটি ভয়ঙ্কর অবয়ব আয়নাতে দেখতে পায়। তবে সে এই ব্যাপারে কাউকেই কিছু বলে না, বরং চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। যেখানে লীলা এসে তার পাশে শুলে সে লীলার সাথে কথা বলতে চায়, তবে লীলা তার কোনো কথারই জবাব দিচ্ছিল না। পেছনে ঘুরতেই সে দেখতে পায় সেখানে তো কেউই নেই। এরই মধ্যে আসল লীলা ঘরে প্রবেশ করে এবং মাকে জড়িয়ে ধরে তার পাশে এসে শুয়ে পড়ে। এখানে সিথি লীলার কাছে ক্ষমা চায়, তাকে জোর করে এই কাজের দিকে ঠেলে দেওয়ার জন্য। লীলাও এখানে ক্ষমা চায় তার মায়ের সাথে তখন অমন ব্যবহার করার জন্য। এখন এরপর মাকে জড়িয়ে ধরে সে ঘুম পড়ে যায়। কিছুক্ষণ পর এক ভয়ানক হাতের ছায়া উপর থেকে সিথির ওপর পড়তে দেখা যায়, যাকে দেখে সিথি অনেক ভয় পেয়ে যায়। তবে সে কিছু বুঝে ওঠার আগে ছটফট করতে আরম্ভ করে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই দিনই ভোরের দৃশ্য দেখতে পাই, যেখানে ফজরের আজানের সাথে লীলার ঘুম ভাঙে। পেছনে ঘুরে মাকে ডাকতেই সে মায়ের এই ভয়ানক মৃত লাশ দেখতে
পায়, যা দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারে না এবং অঝোর কান্নায় ভেঙে পড়ে। তার চিৎকার শুনে আরিফ ওই ঘরে ছুটে আসে এবং মায়ের মৃত্যুর ব্যাপারে জানতে পারে। সকাল হতে না হতেই এই মৃত্যুর ব্যাপারে মাইকে ঘোষণা করা হয়। একই রাতে দুই বান্ধবীর এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে সকলের মনে বেশ কৌতূহল ছিল। পুলিশের মনেও এই ব্যাপারটা নিয়ে সন্দেহ জেগেছিল, তবে এই মুহূর্তে তারা কোনো রকম ইনভেস্টিগেশন করতে পারে না। এখানে রিকা আসে আরিফকে সান্ত্বনা দিতে। আরিফ নিজেকে কিছুটা সামলে নিলেও লীলার অবস্থা খুবই করুণ ছিল। এর উপর আবার নিজের মাকে তার একারই গোসল করাতে হবে, যার জন্য সে একদমই মানসিকভাবে প্রস্তুত ছিল না। তবে যেহেতু লাশ এইভাবে বেশিক্ষণ ফেলে রাখা যায় না, তাই সে আর দেরি না করে তার মাকে নিয়ে যায় গোসল করাতে। নিজের হাতে নিজের মায়ের জানাজার গোসল করানো লীলার জন্য খুবই কষ্টের ছিল। এখন মহান আল্লাহ তাআলার নাম নিয়ে সে যখনই এই কাজ শুরু করে, তার মায়ের লাশের চোখ আপনা আপনিই খুলে যায়। তখন সে নিজের মায়ের শেখানো পদ্ধতি অনুযায়ী মৃত লাশের কাছ থেকে তাকে গোসল করানোর অনুমতি নেয় এবং আবারও কাজ শুরু করে। তবে সে এতটাই ভেঙে পড়েছিল যে সে কিছুতেই নিজের কান্না থামিয়ে মাকে গোসল করাতে পারছিল না। এমন সময় কেউ একজন তার হাত স্পর্শ করে। আমরা দেখতে পাই লীলার মা সিথি তাকে সাহায্য করছে জানাজার গোসল করাতে। মায়ের সাথে মিলে সে নিজের মায়েরই জানাজার গোসল করায়। গোসল শেষে সে যখন তার মাকে শেষবারের মতো দেখছিল, এমন সময় হঠাৎই তার মায়ের মুখ আপনা আপনি খুলে যায়, যার ভেতর থেকে সে টেনে বের করে নিয়ে আসে একটা কাঁটাতারের অংশ, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না এখন তার কি করা উচিত। আপাতত সিথিকে কবর দেওয়া হয়, যেখানে তার দুই ছেলে মেয়ে শেষ পর্যন্ত কবরের কাছেই বসেছিল। এরপর বাড়িতে ফিরে লীলা তখনও পর্যন্ত সিথির রক্তমাখা ওই বিছানার চাদরের উপর শুয়ে কাঁদছিল। এমন সময় তার মায়ের আরেক বান্ধবী অ্যানা এসে তাকে ডাক দেয়। অ্যানা সহ বাকি সকলেই চাইছিল সিথি এবং এডার দোয়া অনুষ্ঠান একই সাথে করার জন্য, কেননা বেশ কিছু বছর হয়েছে ইডার মেয়ের কোনো খবর নেই। তাই এই মুহূর্তে এডার জন্য দোয়া করার মতো তার ছোট্ট নাতি ছাড়া আর কেউই নেই। এই ব্যাপারে কথা বলতে বলতে সেখানে টুটি এবং টেরিও আসে, যারা কিনা বিছানা ভর্তি রক্ত দেখে লীলাকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে নানান রকমের প্রশ্ন করতে থাকে। লীলা কোনো কথার উত্তর না দিয়ে বরং দরজা বন্ধ করে দেয়। তবে সে তার মায়ের কথা মতো এই রক্তমাখা কাপড়গুলো পোড়ায় না, বরং সেগুলো ধুতে শুরু করে। আরিফ তখন বাড়ির ছাদ ঠিক করার কাজে ব্যস্ত ছিল। এই সময় আরিফকে এমন অন্য কাজে মনোযোগ দিতে দেখে লীলার একদমই ভালো লাগে না। তার মনে হচ্ছিল মায়ের মৃত্যুতে আরিফ যেন কোনো রকম কষ্টই পায়নি। তবে আরিফ তার কোনো কথারই উত্তর না দিয়ে নিজের কাজ করতে বেরিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে কাপড় ধোয়ার ওই পানির মধ্যে লীলা আরো এক টুকরো কাঁটাতার দেখতে পায়। তবে স্পর্শ করতে গেলেই তা যেন কোথাও একটা হারিয়ে যায়। এমন সময় তাদের বাড়িতে খাবার নিয়ে আসে রিকা। সে মূলত এমন বিপদের সময় আরিফ এবং লীলার পাশে দাঁড়াতে চাইছিল। যেহেতু সে নিজেও নিজের বাবা মাকে হারিয়েছে, তাই সে তাদের কষ্ট খুব ভালোভাবেই অনুভব করতে পারছিল। অন্যদিকে সিথি এবং এডার বাকি বান্ধবীরা তো ব্যস্ত ছিল তাদেরকে নিয়ে নিন্দা করতে। বিশেষ করে টেরির এখানে মনে হচ্ছিল যে সিথি এবং এডাকে হয়তো বা কেউ অভিশাপ দিয়েছে, তাই তাদের এমন মৃত্যু ঘটেছে, তাও আবার একই রাতে। একথা বলতে না বলতেই তার হাতের আঙুল কেটে যায়, যা দেখে বাকিরা ভয় পেয়ে তাকে চুপ করে থাকতে বলে। সেখানে তাদের ওই ছবিটিও ছিল, যে ছবিতে মুখ ঢাকা এক মেয়ের মুখের ওপর টেরির রক্ত লেগে যায়। ওই রাতে গ্রামের সবাই মিলে সিথি এবং এডার জন্য দোয়া কালাম শেষে জিকির করছিল। এমন সময় হঠাৎই টুটি অদ্ভুত কিছু অনুভব করতে থাকে। তার পাশ থেকে একটি ভয়ঙ্কর হাত সূরা ইয়াসিনের একটি বই নিয়ে যায়। সেই ব্যাপারটা অনুভব করে আশেপাশে দেখতে থাকে। তখন আচমকাই তার দুই পাশে সিথি এবং এডার অবয়ব এসে তাকে ভয় দেখায়। তবে একই সময় কারেন্ট চলে যাওয়ায় সকলে মনে করে যে হয়তো বা আলো নিভে যাওয়ায় সে ভয় পেয়েছে, তাই সেখানে দ্রুত মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। এমন সময় লীলা লক্ষ্য করে আশেপাশের সবাই খুব অদ্ভুতভাবে জিকির করছে। সে তাদের মাঝে ইডা এবং সিথির অবয়বকে দেখতে পায়। সেই সাথে সেখানে এনার অবয়বও ছিল, কিন্তু এনা তো তখনও জীবিত। সে তো লীলার সামনে বসেই জিকির করছিল। তাই লীলা অবাক হয়ে একবার এনা একবার অবয়বের দিকে তাকাতে থাকে। এমন সময় হঠাৎই এনার এই ভয়ঙ্কর অবয়ব তার সামনে চলে আসে। ফলে সে চিৎকার করে ওঠে এবং তাকে সামলে নেয় তার ভাই আরিফ।
ওই রাতে বাড়িতে ফেরার পর লীলা তার বাড়িতে কাউকে একটা নামাজ আদায় করতে দেখতে পায়, যা দেখে সে বেশ ঘাবড়ে যায়, কারণ বাড়িতে কেউই ছিল না। তাই তো সে ভয়ে ভয়ে কাছে আসতেই নামাজের খিমারটি মাটিতে লুটিয়ে পড়ে, যেন সেখানে কিছুই ছিল না। এটা দেখে লীলা বেশ অবাক হয়। সে খিমারটা হাতে তুলে নেয় এবং কি হচ্ছে তা বোঝার চেষ্টা করতে থাকে। এমন সময় তার পায়ের নিচে একটা তারকাটা ঢুকে যায়, ফলে সে ব্যথায় ছটফট করতে থাকে এবং টেনে সেটি পায়ের নিচে থেকে বেরিয়ে আনে। এমন সময় তার মায়ের ভয়ানক অবয়বটি আবারও তার পিছে চলে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা অ্যানার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে অ্যানা নিজেও এই সকল ঘটনার জন্য অনেক বেশি চিন্তিত ছিল। গতরাতে তার 2 বান্ধবী মারা গিয়েছে। এখন তার সব থেকে বড় চিন্তা ছিল তার একমাত্র ছেলে বিমুকে নিয়ে। বিমু এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়ায়নি, তাই এই মুহূর্তে তার যদি কিছু হয়ে যায় তাহলে বিমুর খেয়াল কে রাখবে? তার তো বাবাও নেই। বিমু তাকে বলে যে সে বড় হয়ে গিয়েছে, সে দ্রুতই তার নিজের প্রথম ইনকাম দিয়ে তার মাকে ট্রিট দিবে। একথা বলার সময় অ্যানা বিমুর পেছনে ভয়ঙ্কর কিছু দেখতে পায়, তবে বিমু কিছু দেখতে পায় না বলে অ্যানাও তাকে কিছু বলে না। এরপর বিমু সেখান থেকে চলে গেলে সে নিজে ওই ঘরের দিকে এগিয়ে যায়। সেখানে হঠাৎই অ্যানার সামনে ওই ঘরে থাকা আলমারির দরজা আপনা আপনি খুলে যায়। ওই দরজায় স্পর্শ করতে যাবে সে, এমন সময় দরজাটি আবারও বন্ধ হয়ে যায়। অ্যানা ওই দরজাটি খোলার চেষ্টা করে, তবে সেটি কিছুতেই খোলে না। আবার হঠাৎই আপনা আপনি খুলে যায়। এবার অ্যানা ভয়ে ভয়ে আলমারির ভেতরে কি আছে তা দেখার জন্য এগিয়ে যায়। হঠাৎই সেখান থেকে 2টি হাত বেরিয়ে তার মাথা চেপে ধরে। তার চিৎকার এবং গোংরানোর আওয়াজ শুনে বিমু ওই ঘরের দিকে এগিয়ে আসে। সে দেখতে পায় অ্যানার মুখ থেকে রক্ত পড়ছে, তবে সে তাকে সামলানোর জন্য ওই ঘরে যাওয়ার আগেই ঘরের দরজাটি একা একাই বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টার পরও সেটা খুলতে চায় না, আর যখন সেটা খোলে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অ্যানাও মারা গিয়েছিল। তাই তো তার গোসলের দায়িত্ব পড়ে লীলার উপর। এলাকার কয়েকজন যায় লীলাকে ডাকতে, তবে লীলা কিছুতেই দরজা খুলছিল না। এমন সময় বাড়িতে আসে আরিফ। সবার অনুরোধে আরিফও চেষ্টা করে তার বোনকে রাজি করানোর, তবে মায়ের গোসল করানোর পর থেকে যা কিছু লীলার সাথে ঘটছিল তাতে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে কিছুতেই একা আর কারোর গোসল করাতে চাইছিল না, তবে সে ছাড়া এই এলাকায় আর কেউ ছিলই না জানাজার গোসল করানোর মতো। তাই তো বিমু বারবার নীলার কাছে এসে অনুরোধ করতে থাকে তার মাকে গোসল করিয়ে তাকে সাহায্য করার জন্য, তবে লীলা তবুও ঘরের দরজা খোলে না। এরপরও বিমু লীলার জন্য অপেক্ষা করতে থাকে। অন্য গ্রাম থেকে গোসল করানোর জন্য কাউকে ডাকা হলে তার আসতে অনেক সময় লাগবে। এছাড়া বিমু চায় লীলাই যেন তার মায়ের গোসল করা। এরই মধ্যে এক পুলিশ সেখানে আসে, যে কিনা এই মৃত্যুগুলোর তদন্ত করতে চাইছিল, যার জন্য অ্যানার পোস্টমর্টম করা জরুরি, যে ব্যাপারে বিমু একদমই রাজি ছিল না। আর একজন মুসলিম মহিলার পরিবারের সম্মতি না পেয়ে এই পুলিশ তো সামান্য তার লাশও দেখতে পারছিল না। এদিকে যত সময় এগোচ্ছিল সকলে বেশ চিন্তিত হয়ে পড়ছিল, যে ব্যাপারটা সেখানে থাকা আরিফও লক্ষ্য করে। এদিকে ওই সময় বাড়িতে একা ঘুমিয়েছিল লীলা। হঠাৎই কেউ একজন তার কাছে সাহায্য চাইতে থাকে, যার মুখ ঠিকভাবে লীলা দেখতে পারে না। এরই মধ্যে তার ঘুম ভেঙে যায়। অন্যদিকে ঘুরে শুতেই এক ভয়ঙ্কর অবয়ব এসে তার কাছে সাহায্য চায়, ফলে সে ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে, যেখানে বাইরেই দাঁড়িয়ে ছিল তার ভাই আরিফ। আরিফ এখানে বিমুর পরিস্থিতি লীলাকে খুলে বলে এবং তাকে এই মুহূর্তে বিমুকে সাহায্য করতে বলে। পুলিশের কথা শুনে লীলা জিজ্ঞাসা করে অ্যানা কিভাবে মারা গিয়েছে। উত্তরে আরিফ জানায় ঠিক তাদের মায়ের মতো করে। অ্যাডার মৃত্যুর ব্যাপারে তারা কিছু না জানলেও লীলা তার রক্তমাখা কাপড় দেখেছিল, তাই সে বুঝতে পারে এই 3 বান্ধবীর মৃত্যু একই রকম ভাবে হয়েছে। সেই সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। তাই তো সে আর এক মুহূর্ত দেরি করে না, তখনই চলে যায় বিমুর বাড়িতে অ্যানার জানাজার গোসল করানোর জন্য। তাকে এখানে দেখে বিমু অনেক খুশি হয়ে যায়। সে বিমুকে বলে যে বিমু যদি তার মায়ের গোসল করানোর শরিক হতে চায় তাহলে গোসলের পর সে ওই ঘরে আসতে পারে। তবে বিমু জানায় তার এত সাহস নেই, সে তার মাকে এইভাবে দেখতে পারবে না, তাই সে লীলাকেই এই দায়িত্ব একা পালন করতে বলে। এই রাতের বেলা লীলা ভয়ে ভয়ে কাপড়ে ঢাকা ওই লাশের কাছে গিয়ে পৌঁছায়, কারণ সে জানতো এখানে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে। লাশের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই এমন একটা ঘটনা
ঘটে। লাশের হাত কাপড়ের নিচে থেকে বেরিয়ে আসে, যা দেখে লীলা কিছুটা ঘাবড়ে যায়। পরবর্তীতে নিজেকে সামলে সে ওই হাতটি আবারও ভেতরে ঢুকিয়ে দেয়। সে এখানে শুধুমাত্র গোসলের উদ্দেশ্যে আসেনি, বরং তার মূল উদ্দেশ্য হলো ওই কাঁটাতারের কোনো অংশ অ্যানার শরীরেও পাওয়া যায় কিনা সেটা দেখা। সে তো তার মায়ের মুখের ভেতর ওই কাঁটাতারের অংশ পেয়েছিল, তাই সে এনার মুখও চেক করে। তবে সেখানে কিছু না পেয়ে সে অ্যানাকে গোসল করাতে শুরু করে। এরই মধ্যে আচমকা অ্যানার শরীর উঠে বসে এবং বারবার নিজের পেটে হাত রাখতে থাকে, যা দেখে লীলা বুঝতে পারে তার পেটে নিশ্চয়ই কিছু আছে। তাই সে কাপড় সরালেই দেখতে পায় সেখানে ওই তার কাটার অংশ রয়েছে, যা টেনে বের করতেই সে দেখতে পায় এটা আগের বারের মতো ছোট কোনো অংশ নয়, বরং বেশ লম্বা একটা টুকরো। এটা বের করার সাথে সাথেই অ্যানার শরীর ঢলে পড়ে। লীলা তাকে শুইয়ে দিয়েই লক্ষ্য করে যে তার চোখ আপনা আপনি মেলে গিয়েছে। তাই সে বারবার অ্যানার চোখ বন্ধ করার চেষ্টা করে। কানের কাছে বারবার দোয়া পড়েও তার চোখ বন্ধ করা সম্ভব হচ্ছিল না। এমন সময় হঠাৎই অ্যানা তার হাত ধরে বসে এবং চিৎকার করে তার কাছে সাহায্য চায়। এতে করে লীলা বেশ ভয় পেয়ে গিয়েছিল, তবে সবকিছুই মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। গোসল শেষে অ্যানাকে নিয়ে যাওয়া হয় কবর দিতে। তখনও পর্যন্ত বাইরে ওই পুলিশ দাঁড়িয়ে ছিল। সে এখানে টেরির সাথে কথা বলার চেষ্টা করে, তবে টেরি তো এখানে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই তিনজনের সাথে তার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল না। লোকজন মিথ্যা বলছে, অর্থাৎ মিথ্যা বলে টেরি এই সকল ঝামেলা এড়িয়ে যেতে চাইছিল। এমন সময় ভেতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে, যা শুনে টেরি সেখান থেকে দ্রুত কেটে পড়ে। বাকি দুজনও এই আওয়াজে খুব একটা গুরুত্ব দেয় না। এদিকে পরদিন বিমুকে সাহায্য করার জন্য লীলা তার বাড়িতে যাচ্ছিল, যেখানে পথে সে রিকার বাড়ির সামনে তার ভাই আরিফকে দেখতে পায়। তারা দুজন কথা বলছিল। কথা শেষ করে রিকা বেরিয়ে যায় তার কাজের উদ্দেশ্যে। পথে সে লীলাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করে যে সবকিছু ঠিক আছে কিনা। লীলা তখন তাকে জিজ্ঞাসা করে যে আরিফ ইদানিং তার সাথে খুব কথা বলছে। রিকা এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। সে জানায় কাজের সূত্রে আজকাল তাদের বেশ কথা হচ্ছে। সে এখানে লীলার দুঃখে সহানুভূতি জানায় এবং তাকে স্ট্রং থাকতে বলে সেখান থেকে চলে যায়। রিকা যতই লীলার সাথে ভালো ব্যবহার করুক না কেন, লীলা রিকা এবং আরিফের এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। সে মূলত আরিফের এই খুশি থাকাটাকেই সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছিল তার মায়ের শোকে আরিফ যেন দুঃখীই না। তবে ঠিক লীলার মতোই দুঃখী ছিল বিমু। তার মা তাকে তার খালার কাছে গিয়ে থাকতে বলেছিল। এ কারণেই সে আগামীকাল সকালে তার খালার কাছে অন্য গ্রামে চলে যাবে। সে এখানে জানায় যে তার সামনেই তার মায়ের মৃত্যু ঘটেছিল। এ কারণেই সে জানে এখানে কিছু না কিছু অস্বাভাবিক ব্যাপার আছে, যা শুনে লীলা জিজ্ঞাসা করে কি অস্বাভাবিক ব্যাপার। বিমু জানায় যে মৃত্যুর আগে তার মা ওই আলমারির দিকে তাকিয়ে একটা নাম নিয়েছিল, যে নামটি ছিল নূর। আর এই নামটি বিমু এর আগেও তার মায়ের মুখে শুনেছে। লীলা জিজ্ঞাসা করে নূর কে। উত্তরে বিমু তাকে একটা ফটো অ্যালবাম দেখায়, যেখানে তারা ছোট থাকতে তার মায়েরা একসাথে ঘুরতে গিয়েছিল। অ্যাডা, অ্যানা, সিথি, টুটি এবং টেরি বাদেও তাদের আরো একজন বন্ধুর ছবি এখানে ছিল, আর সেই হলো নূর। নূরের নাম অ্যানা অনেকবার বিমুর সামনে নিয়েছে, তবে নূরের ব্যাপারে কোনো কথাই সে বিমুকে বলতে চায়নি। লীলা জিজ্ঞাসা করে এই নূর এখন কোথায় থাকে। বিমু জানায় বহু বছর আগে তারা যখন ছোট ছিল তখন নাকি নূর এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তারা 6 জন অনেক ঘনিষ্ঠ বান্ধবী ছিল। তাদের মধ্যে কি হয়েছিল এই ব্যাপারে তো বিমু জানে না, তবে সে শুনেছে ব্যাপারটা নাকি তার মৃত বাবা সেই সাথে বাকিদের হাজবেন্ডের সাথে জড়িত। কথা বলে বিমু সেখান থেকে ভেতরে চলে যায়। তখন লীলা বিমুর অগোচরে ওই গ্রুপ ফটোটি নিজের কাছে নিয়ে নেয়। বাইরে এসে সে বিমুদের ছাদ চেক করতে থাকে, যেখানে সে বিমুদের ছাদের চালেরও একটা বড় অংশ ফাঁকা দেখতে পায়। এরকমই লীলাদের বাড়ির ছাদের ছোট্ট একটা অংশ ভেঙে পড়েছিল তার মায়ের মৃত্যুর আগে। সেই সাথে ইডার মৃত্যুর দিন ইডাও যখন ঘরের ভেতরে ঢুকে ছাদের দিকে তাকিয়েছিল, তখন মূলত সে তার ঘরের ছাদের ভাঙা অংশের দিকে তাকিয়েছিল। অর্থাৎ যে শক্তি তাদের তিনজনকে মেরেছে তারা এই ছাদের মাধ্যমেই ভেতরে প্রবেশ করেছে। লীলা এটা দেখছিল। এমন সময় সেখানে টেরি চলে আসে এবং লীলাকে কানে কানে বলে তার মা, ইডা এবং অ্যানা তিনজনই হয়তো বা অভিশপ্ত।
থাকত। লীলার মাথায় এই কথাটি ঢুকে যায়। বাকি দুজনের শরীর থেকে ওই তার কাটা অংশটুকু তো সে পেয়ে গিয়েছে, শুধুমাত্র ইডার গোসলের সময় সে সেখানে ছিল না। তাই সে তার শরীরে তার কাটা অংশ ছিল কিনা এটা চেক করার জন্য ইডার কবরে যায়। শুধুমাত্র তাই নয়, সে ওই কবর খুঁড়ে ভেতরে প্রবেশ করে, যেখানে ইডার লাশ প্রায় পচে গলে গিয়েছিল। তবুও লীলা হার মানে না। সে ওই লাশের শরীরে কাঁটাতার খুঁজতে থাকে। এভাবেই পায়ের অংশে সে ওই কাঁটাতার খুঁজে পায়, যেটা টেনে বের করতেই তাকে ঘিরে ফেলে অনেকগুলো কাফনে পেঁচানো লাশে। ইন্দোনেশিয়ান ভাষায় যাকে পচং বলে। এই সকল পচংকে নিজের সামনে দেখে লীলা ভীষণ ভয় পেয়ে যায়। তারা লাফিয়ে লাফিয়ে লীলার দিকে এগোচ্ছিল, তাই লীলা দ্রুত ওই কবর থেকে বেরিয়ে আসে। এতে করে লীলা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে ওই কবরটি বন্ধ না করেই সেখান থেকে পালিয়ে তার বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে তার ঘুম ভাঙে মাইকের অ্যানাউন্সমেন্টে, যেখানে জানানো হচ্ছিল গত রাতে ইডার কবর কেউ খুঁড়েছিল। কে খুঁড়েছিল এ ব্যাপারে তো জানা যায়নি, তবে আজ আবারও ইডাকে নতুন করে কবর দিতে হবে। এ কারণেই লোকজনকে ডাকা হচ্ছিল। এদিকে ইডার শরীর থেকে বেরিয়ে আনা ওই কাটা তারটা তখনও পর্যন্ত লীলার কাছেই ছিল। সে এবার ঠিক করে নিয়েছিল যে সে নূরের ব্যাপারে জেনেই ছাড়বে। এ কারণেই সে পৌঁছে যায় ইডার বাড়িতে। ইডার আপন বলতে তেমন কেউ না থাকায় ইডার চাবি ছিল তার কাছে, তাই সে ওই চাবি দিয়ে ইডার বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে সে ইডার ফটো অ্যালবাম খুঁজতে থাকে, কেননা তার কাছে নূরের স্পষ্ট কোনো ছবি ছিল না। এখানে সে এই অ্যালবামের ভেতর নূরের স্পষ্ট একটা ছবি পেয়েও যায়। সেটা বের করে সে দেখছিল, এমন সময় সেখানে চলে আসে টুটি। টুটি তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে লীলা জানায় সে এখানে নূরের ব্যাপারে জানতে এসেছে। সে এখানে নূরের ছবিও তাকে দেখায়, তবে টুটি তো নূরের নাম শুনেই দ্বিধায় পড়ে গিয়েছিল। সে এই ব্যাপারে কোনো কথাই বলতে চাইছিল না। তখন লীলা জানায় বিমু তার মায়ের মৃত্যুর আগে তার মায়ের মুখে নূরের নাম শুনেছিল, তাই সে নূরের ব্যাপারে জানতে চায়। একথা বলতেই টুটি বলে ওঠে নূর একটা শয়তান মহিলা, যে কিনা তাদের সবার বৈবাহিক জীবন ধ্বংস করে দিয়েছে, এমনকি লীলার বাবা মায়েরও। তার কারণেই লীলার বাবা লীলার মাকে ছেড়ে দিয়েছিল। একথা শুনে লীলা হতবাক হয়ে যায়। হঠাৎই আশেপাশে একটা আওয়াজ হতে থাকে। টুটিও ছটফট করতে শুরু করে। সে নিচে বসে পড়ে এবং নিজে থেকেই নিজের মুখের চামড়া তুলে ফেলে, যা দেখে লীলা চোখ বন্ধ করে চিৎকার করে টুটিকে শান্ত হতে বলে, এই জিনিস করতে মানা করে। এমন সময় পেছন থেকে এসে টুটি তার ঘাড়ে হাত রাখে। অর্থাৎ এতক্ষণ যাবৎ লীলা যার সাথে কথা বলছিল সে আসল টুটি ছিল না। তাহলে সে কে ছিল? লীলা এখানে আবারও আসল টুটির কাছে নূরের ব্যাপারে জানতে চায়। তবে এ কথার কোনো উত্তর না দিয়ে টুটি দ্রুত তাকে ইডার বাড়ি থেকে বেরোতে বলে, কেননা গত রাতেই ইডার কবর খুঁড়ে কেউ তার লাশ বের করেছিল। কে এটা করেছে তা কেউই জানে না। আর এখন যদি তাদেরকে ইডার বাড়িতে দেখা যায় তাহলে গ্রামবাসীরা তাদেরকেই সন্দেহ করবে। এ কথা বলেই সে লীলাকে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসে, কারণ সে তো জানেই না যে ওই জঘন্য কাজটি আসলে লীলাই করেছিল। তবে খুব শীঘ্রই আরিফ এই ব্যাপারে জেনে যায়। সে বাড়ির ভেতরে প্রবেশ করতেই ভেতরে কাদা পায়ের ছাপ দেখতে পায়, যা অনুসরণ করে সে পৌঁছে যায় লীলার রুমে, যেখানে খাটের নিচে সে দেখতে পায় একটা কোদাল। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে লীলাই গত রাতে ইডার কবর খুঁড়েছিল। তখনই লীলা সেখানে চলে আসলে সে সরাসরি লীলার কাছে এই ব্যাপারে জানতে চায়। লীলা তখন দ্রুত দরজা জানালা বন্ধ করে দেয় এবং তাকে বলতে থাকে যে সে ইডার কবর এই জন্যই খুঁড়েছে কেননা সে জানতে চাইছিল যে তার মা কেন ইডার মৃত্যুর ব্যাপারটা গোপন রাখতে চাইছিল। আরিফ তাকে মনে করিয়ে দেয় যে তাদের মা তাদেরকে শিখিয়েছিল মৃত ব্যক্তির গোপনীয়তা বজায় রাখতে হয়, সেই ব্যাপারে বেশি কৌতূহল দেখাতে নেই। তখন লীলা বলে তাদের মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাদের তিনজনের মৃত্যুই অস্বাভাবিক। এ কারণেই সেই মৃত্যুর ব্যাপারে জানতে চাইছে। যা শুনে আরিফ বলে তাহলে তো সে পুলিশে কেস করতে পারত, পুলিশ তদন্তে সবকিছু বেরিয়ে আসতো, সে কেন নিজে থেকে এইসব কিছু করছে। উত্তরে লীলা জানায় পুলিশ তদন্তে এইসব কিছু বের হবে না। সে এখানে ওই কাঁটাতারের অংশটি আরিফকে দেখায়, যেটা সে তার মায়ের মুখ থেকে বের করেছিল গোসল করার সময়। সে বলে এই তিনজনই অভিশপ্ত ছিল, কোনো এক অভিশাপের কারণেই তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একথা বলতেই জানালায় শব্দ হয়ে ওঠে। তারা দেখতে পায় টেরি এতক্ষণ লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। তাকে দেখে ফেলা মাত্রই টেরি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লীলা তাকে আটকাতে চেয়েও পারে না। টেরি যে পরিমাণে নিন্দা করত তাতে তার এই কথা ছড়াতে পুরো গ্রামে বেশিক্ষণ সময়ই লাগে না। ওই দিনই গ্রামের প্রত্যেক মহিলার মুখে মুখে এই কথা ছড়িয়ে যায় যে নূর নামের একজন মেয়ের অভিশাপের কারণেই এই সব কিছু হচ্ছে।
কয়েকজন মহিলা তো রিকাকেও এই ব্যাপারে জানায়। তাদের মতে গ্রামের সব মেয়েরাই এখন অভিশপ্ত, নূর সবার হাজবেন্ডকে নিয়ে নিবে। এ কথা শুনে উত্তরে রিকা বলে যে যদি কারোর হাজবেন্ড তাকে প্রতারণা করে তাহলে সেই ক্ষেত্রে নূর বা অন্য কোনো মেয়েকে দায়ী না করে বরং ওই হাজবেন্ডকে দায়ী করা উচিত। তবে এই যুক্তি তো ওই মহিলাদের মাথায় ঢোকে না, বরং তারা উল্টে রিকাকে নিয়েই নিন্দা করতে থাকে। অন্যদিকে ওই রাতেই লীলা পৌঁছে যায় টেরির কাছে, কেননা তার জন্যই এখন গ্রামের সবার মধ্যে এই কথা ছড়িয়ে গিয়েছিল। তবে টেরি তো এখানে উল্টে তার উপরই চিৎকার চেঁচামেচি করতে থাকে। ওই সময় টেরির দোকানে ওই পুলিশ অফিসার ছিল, যে কিনা টেরি এবং লীলার চিৎকার চেঁচামেচি থামায় এবং তাদেরকে বকাঝকা করতে থাকে এই সব কিছুর মধ্যে নূরের নাম আনার জন্য। কেননা বেশ কিছু বছর আগেই নূর মারা গিয়েছে। সে একজন বিধবা মহিলা ছিল, যে কিনা তার একমাত্র মেয়ের সাথে এই গ্রামে থাকত। কোনো এক কারণে হয়তোবা মনের দুঃখে সে নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল। এরপর তার মেয়েও এই গ্রাম ছেড়ে চলে যায়। এখন হয়তোবা তার মেয়ে লীলাদের বয়সী হবে, তাই যেহেতু নূর মারা গিয়েছে তাই লীলা যেন তার নাম না আনে। তখন লীলা জিজ্ঞাসা করে যে নূর তো মারা গিয়েছে, তবে তার মেয়ে এখন কোথায়? হতে পারে এই সব কিছুর পেছনে তার মেয়ে আছে। এ কথা শোনা মাত্রই পুলিশ অফিসার তাকে এক পাশে ডেকে নেয় এবং তাকে সতর্ক করে বলে সে যেন আগ বাড়িয়ে আর কোনো ইনভেস্টিগেশন না করে। যদি কোনো রকম তথ্য প্রমাণ পায় তা যেন সে পুলিশের হাতে তুলে দেয়, আর এই ব্যাপারটা নিয়ে গ্রামবাসীর মধ্যেও উল্টোপাল্টা কথাবার্তা না ছড়ায়। মূলত তাকে বেশি বাড়াবাড়ি করতেই নিষেধ করছিল। একথা বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে গেলে লীলা টেরির সাথে কথা বলার জন্য আবারও তার ঘরে প্রবেশ করে, যেখানে টেরি সোফার উপর অদ্ভুতভাবে বসেছিল। হঠাৎই সে গুংড়িয়ে চিৎকার করে ওঠে, সাথে সাথে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। তার শরীরকে কেউ একটা বশে নিয়ে নেয় এবং লীলার কাছে সাহায্য চাইতে থাকে। সে বলে ওই মহিলাগুলো তাকে দায়ী করছে তাদের সংসার ধ্বংস করার জন্য, সেই সব কিছু করেনি। লীলা কি আসল সত্যটা জানতে চায়। লীলা বুঝতে পারে এটা হয়তো বা নূরের আত্মা, তাই সে নূরের আত্মাকে আসল ঘটনা খুলে বলতে বলে। এমন সময় টেরি আবারও ছটফট করতে থাকে। দেখা যায় তার মধ্য থেকে নূরের আত্মা বেরিয়ে অন্য কারোর আত্মা প্রবেশ করেছে, যে কিনা নূরকে গালাগাল করতে থাকে নিজের সংসার নিজের ফ্যামিলি ভাঙার জন্য। সে নূরকে গালাগাল করতে করতে লীলার উপরই আক্রমণ করে। লীলা তাকে ঠেলে ফেলে দিলে টেরির মধ্যে আবারও নূরের আত্মা আসে, যে কিনা লীলাকে বলতে থাকে তাকে সাহায্য করার জন্য, তাকে বিশ্বাস করার জন্য। তবে প্রতিউত্তরে লীলা বলে সে নূরকে বিশ্বাস করে না। নূর সবার জীবন ধ্বংস করেছে, তাই তার সাথে যা কিছু হয়েছে ঠিক হয়েছে। একথা বলতেই টেরি মাটিতে লুটিয়ে পড়ে। হয়তোবা তার ভেতর থেকে সকলের আত্মা বেরিয়ে গিয়েছিল। লীলা গিয়ে তাকে সামলায়। টেরি নিজেও বুঝতে পারছিল না তার সাথে কি হয়েছে। এখন বাড়িতে বসে লীলা এইসব নিয়েই ভাবছিল। সে এখানে ওই ছেঁড়া ছবিটা আর সেই সাথে নূরের ছবিগুলো মেলাচ্ছিল। এমন সময় ওই ঘরে প্রবেশ করে আরিফ। আরিফ এই সবকিছু দেখে লীলার জন্য বেশ চিন্তিত হয়ে পড়ে। সে লীলাকে জিজ্ঞাসা করে সে এই সবকিছু কেন করছে। লীলা তখন তাকে ওই কাটা তার সেই সাথে তাদের মায়ের রক্তাক্ত কাপড়গুলো দেখায়, যেগুলো সে না পুড়িয়ে বরং উঠিয়ে রেখেছিল প্রমাণস্বরূপ। এটা দেখে আরিফ আরো বেশি বিরক্ত হয়। সে লীলাকে বোঝানোর চেষ্টা করে যে এইসব নিয়ে বেশি ঘাটাঘাটি করা উচিত না। তখন লীলা বলে সে তার মায়ের মৃত্যুর ব্যাপারে জানতে চায়, কেননা সিথির মৃত্যু হয়েছিল নূরের কারণে। আরিফ বলে সে যদি এই ব্যাপারে ভুল হয় তাহলে পুরো গ্রামে এই ব্যাপারে মিথ্যা গুজব ছড়াবে। এতে করে কারোর কোনো ক্ষতি হলে তার দায়ভার কিন্তু লীলার উপরই পড়বে। তবে লীলা তো এইসব নিয়ে ভয় পাচ্ছিল না। মূলত সে কিছুতেই তার মায়ের এমন মৃত্যু মেনে নিতে পারছিল না। এখানে আরিফ তাকে সামলানোর চেষ্টা করে এবং তাদের মায়ের বলা প্রত্যেকটি কথা তাকে মনে করিয়ে দেয় যে কোনো মৃত ব্যক্তি যদি কোনো কিছু নিজের আপনজনদের কাছ থেকে লুকাতে চায় তাহলে আপনজনের উচিত না তার মৃত্যুর পর এই ব্যাপারে বেশি ঘাটাঘাটি করা। এই মুহূর্তে এসে দুই ভাই বোনই ভীষণ ভেঙে পড়ে এবং একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওই দিন গভীর রাতে কোন এক শক্তিকে আমরা তাদের বাড়ির উপরে আসতে দেখতে পাই। ওই সময় লীলা ঘুমিয়েছিল। হঠাৎ করেই তার কিছু একটা হয়ে যায়। ওই শক্তি তাকে হাওয়ায় তুলে বিছানার উপর ফেলে দেয় এবং কিছু সময়ের মধ্যে তার মৃত্যু ঠিক তার মায়ের মতো করে হয়। তার এমন মৃত্যুতে তার ভাই আরিফ ভীষণভাবে ভেঙে পড়ে। লীলার লাশকে কাফনে পেঁচানো হয় আর এরপর লাশের খাটে করে তাকে নিয়ে রওনা দেওয়া হয় কবরের উদ্দেশ্যে।
খাটের ভেতরে থাকাকালীন হঠাৎই তার জ্ঞান ফিরে আসে এবং সে ছটফট করতে থাকে। এরই মধ্যে তার ঘুম ভেঙে যায়। আমরা দেখতে পাই এই মৃত্যুর পুরোটাই ছিল লীলার দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন দেখে সে এক মুহূর্ত আর দেরি করে না, সরাসরি চলে যায় নূরের বাড়িতে, যেখানে প্রবেশ করে সে নূরের ব্যাপারে জানার চেষ্টা করছিল। পুরো ঘরে কিছু না পেয়ে সে ড্রয়িং রুমে চলে আসে, যেখানে সে একটা টাইলসের নিচে কিছু ছবি আর একটা কাগজ পায়। এখানে নূর এবং তার ছোট্ট মেয়ের ছবি ছিল, আর তার মেয়ে আর কেউ নয় বরং রিকা ছিল। হ্যাঁ, শুধুমাত্র তাই নয়, এই ছবিগুলোর সাথে কিছু কাটার তার এবং একটি কাগজও ছিল, যা দেখে লীলা বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে রিকা। সেই মূলত প্রতিশোধ নিচ্ছে, তাই সেই কথা জানাতে তখনই চলে যায় টেরির বাড়িতে। অন্যদিকে আমরা টুটিকে দেখতে পাই, যে কিনা ঘুমিয়েছিল। তার বাড়িতেও ওই শক্তি প্রবেশ করে এবং তাকে হাওয়ায় তুলে বিছানার উপর ফেলে দেয়। ফলে ভয় পেয়ে টুটি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ঘরের দরজা লক করা ছিল। এরই মধ্যে কাঁটাতারের মাধ্যমে সেও আহত হয়ে পড়েছিল। এরই মধ্যে সে বাথরুমে আটকে যায়, যেখানে তার উপর রক্তের বৃষ্টি পড়তে থাকে। পা পিছলে পড়ে যাওয়ার ফলে সেখানে থাকা একটা কাঁটা তার তার চোখের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে ওই সময় লীলা গিয়ে পৌঁছায় টেরির বাড়িতে। সেখানে কাউকে একটা নামাজ আদায় করতে দেখে সে তার দিকে এগিয়ে যায়। এখানে বারবার ওই শক্তি একবার ইডার রূপ নেয়, একবার সিথির রূপ নেয়, আবার একবার অ্যানার রূপ নেয় এবং সেই সকল বাজে কথাগুলো বলতে থাকে, যেগুলো সিথি, ইডা এবং অ্যানা নূরের ব্যাপারে বলেছিল। ফলে বোঝা যায় তারাই দায়ী ছিল নূরের মৃত্যুর জন্য। এরই মধ্যে ওই শক্তি হঠাৎই রক্তাক্ত টুটির রূপ নেয়, যা দেখে লীলা বুঝতে পারে টুটিও মারা গিয়েছে। এখানে ওই শক্তি লীলাকে সাবধান করে বলে, এই পাপ তাদের, তুমি নিজেকে এর সাথে জড়িও না। আবারও মাইকের ধ্বনি শোনা যায়, যা শুনে লীলা দৌড়ে যায় টুটির বাড়িতে, যেখানে টুটিকে গোসলের জন্য প্রস্তুত করা হয়েছিল। লীলা তাকে গোসল করানোর আগে তার চোখ থেকে ওই কাঁটাতারটি বের করার চেষ্টা করে। এমন সময় তার লাশ জেগে ওঠে। তার দুই হাতের মধ্য দিয়ে কাঁটাতার বেয়ে তার মুখ দিয়ে বেরিয়ে আসে, যা টেনে বের করতেই সেখানে উপস্থিত হয় তার বাকি 3 বান্ধবীর ভয়ানক রূপ। এই 4 জন মিলে লীলাকে ভীষণভাবে ভয় দেখাতে থাকে। তাদের এই রূপ দেখে লীলা ভীষণ ভয় পেয়ে যায়। পর মুহূর্তেই আমরা দেখতে পাই সে ওই কাঁটাতার দিয়ে নিজেকেই নিজে আঘাত করছিল। এদিকে পুলিশও তদন্তের জন্য সেখানে চলে এসেছিল। তবে এতবার ডাকার পরও লীলা দরজা না খোলায় তারা দরজা কোনো মতে খুলে ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় লীলা তো মাটিতে শুয়েই ছটফট করছে। লীলাকে হুঁশে ফেরানোর পর তারা জানায় তারা এই বডি নিতে এসেছে অটোপসির জন্য। তখন লীলা জানায় ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নেই, কারণ সে সবকিছু জেনে গিয়েছে। এই সবের পেছনে রয়েছে রিকা, যে কিনা নূরের মেয়ে। একথা বলেই সে রিকার দিকে আঙুল উঁচু করে। এই পরিস্থিতি দেখে রিকা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে সে তাকে কনফ্রন্ট করে। রিকা তখন তাকে শান্ত হতে বলে এবং তার কানে কানে বলে, এটা তাদের পাপ, তুমি নিজেকে এর মধ্যে জড়িও না। কথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। লীলা তার পিছে যেতে চাইলে আরিফ তাকে আটকায়। এরই মধ্যে টুটির লাশ জানাজার খাট থেকে পড়ে যায় এবং সেখানে থাকা এক মহিলা জোরে চিৎকার করে ওঠে। দেখতে দেখতে আশেপাশে থাকা সব মহিলাদের যেন কিছু একটা হয়ে যায়। সবাই ছটফট করতে থাকে। এদিকে টুটির লাশ কেউ উঠানো যাচ্ছিল না, তবে ওই লাশকে উঠাতেই সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। এখন সব মহিলারা মানতে শুরু করেছিল যে লীলা ঠিকই বলেছে, রিকাই রয়েছে এই সবকিছুর পেছনে। তাই তো তারা সকলে একজোট হয়ে হাতের কাছে যা কিছু পায় তাই নিয়েই রিকার বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রিকা তখন এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য কাপড় চোপড় গোছাচ্ছিল। এরই মধ্যে সেখানে ওই মহিলাদেরকে দেখে রিকার তার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে যায়, যখন এইভাবেই গ্রামের সবাই মিলে এসেছিল তার মাকে মেরে ফেলতে, যেখানে সবার আগে ছিল ওই 5 বান্ধবী। রিকা এবং তার মা সেদিন ভীষণ অসহায় হয়ে পড়েছিল। তবুও এই গ্রামের মহিলাদের বিন্দুমাত্র মায়া হয় না। তারা নূরকে কাঁটাতারের উপর ফেলে রেখে মারতে থাকে। রিকাকে বাঁচানোর জন্য তার মা তাকে ঘরে আটকে রেখেছিল। রিকা জানালা দিয়ে এই সব কিছু দেখছিল এবং মাকে বাঁচানোর জন্য ছটফট করছিল। বর্তমানে একই অবস্থা হয়েছিল রিকার। বাকি মহিলারা ভেতরে ঢুকে রিকাকে চুল ধরে টেনে বাইরে নিয়ে আসে এবং তাকে একইভাবে অমানবিকভাবে মারতে থাকে, যেভাবে বহু বছর আগে তার মাকে মারা হয়েছিল। দূর থেকে লীলা এই সব কিছু দেখছিল এবং যেন শান্তি পাচ্ছিল। রিকা এর প্রতিবাদ করার চেষ্টা করে, তবে কোনো
কোনো লাভ হয় না। গণধোলাই দিতে দিতে তাকে একদমই মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিল, যেখানে সে নিজের সামনে 7 বছর আগের তার মায়ের অবস্থা দেখতে পায়। এই মুহূর্তে এসে লীলার মধ্যেও অনুতাপ কাজ করে। তার মা তার পাশে আসে এবং তাকে বলে এই সব কিছু বন্ধ করতে। ফলে লীলা চিৎকার করতে করতে তাদেরকে আটকাতে যায়, যেখানে ওই মহিলারা এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা তো দেখছিল না তাদের সামনে কে আছে। তারা লীলাকেও গণধোলাই দিতে থাকে। এরই মধ্যে আরিফ সেখানে চলে আসে এবং লীলাকে বাঁচাতে সে ছুটে যায় সেখানে। তবে এতেও মহিলারা থামে না, বরং এভাবেই লাঠি চালাতে চালাতে একটা সজোরে আঘাত লাগে আরিফের মাথায়, যার ফলে আরিফের মাথা ফেটে যায় এবং সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। এই পুরো মারামারির সময়টুকু টেরি সেখানেই ছিল এবং দাঁড়িয়ে এই সব কিছু অবাক চোখে দেখছিল। সে যেন 7 বছর আগের ঘটনা আবারও দেখছে। এখানে আরিফ মারা গিয়েছিল, যেটা বুঝতে পারার সাথে সাথে লীলা কান্নায় ভেঙে পড়ে। সকলে থেমে যায়। এরই মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। যে যার মতো নিজ নিজ বাড়িতে চলে যায়। লীলা সেখানেই মাটিতে লুটিয়ে দুটি লাশের সাথে কাঁদতে থাকে। একটা ছিল আরিফের এবং অন্যটি ছিল রিকার। হতে পারে এই সব কিছু রিকাই করেছিল তার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু লীলা যা করেছে তাও ঠিক নয়। কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত না হয়ে সে গুজব ছড়িয়েছে, যার ফলে মৃত্যুবরণ করেছে রিকা। আর এই পাপের শাস্তি স্বরূপ লীলাও তার একমাত্র ভাইকে হারিয়েছে। মুভির শেষ দৃশ্যে এর কিছুদিন পরে আমরা রিকাকে দেখতে পাই, যে কিনা মুন্নি নামের এক মহিলার লাশের গোসল করাচ্ছিল। হঠাৎই ওই লাশের থুতুনি থেকে বেরিয়ে আসে একটি সুই, আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। হতে পারে এই অভিশাপ এখনো কাটেনি, এই গ্রামের মহিলাদের এখনো শাস্তি পাওয়া বাকি আছে। ব্যাস, এরই সাথে গল্প শেষ হয়ে যায়। এখানে কিছু ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে দিই। পুলিশ জানতো নূর নিজেকেই নিজে শেষ করে দিয়েছে, কিন্তু আসলে এই গ্রামের মহিলারা 7 বছর আগে তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলেছিল, শুধুমাত্র এই গুজবের কারণে যে সকল মহিলাদের তাদের স্বামীরা ছেড়ে দিয়েছে তারা নাকি নূরের কারণেই তাদেরকে ছেড়ে দিয়েছে। কোন রকম প্রমাণ অথবা সাক্ষ্য ছাড়াই গ্রামের মহিলারা এই বিধবা মেয়েটিকে মেরে শেষ করে দেয়। একটিবার তার সন্তানের কথা ভাবে না। এ কারণেই নূরের মৃত্যুর পর রিকা এই গ্রাম ছেড়ে দেয়। 7 বছর পর সেই গ্রামে ফিরে এসেছিল। সেই সাথে এই গ্রামে নেমে এসেছিল অভিশাপ। একে একে অদ্ভুতভাবে মারা যায় ওই 4 জন যাদের স্বামী তাদেরকে ছেড়ে দিয়েছিল, এবং এর জন্য তারা নূরকে দায়ী করে মেরে ফেলেছিল গ্রামের মেয়েদের দিয়ে। তাহলে আসলেই কি 7 বছর পর রিকা এসেই তাদের উপর কালো জাদু করেছিল, নাকি সত্যিই নূরের আত্মা ফিরে এসেছিল? যেহেতু এই পুরো গল্পটি গুজবকে নিয়ে, তাই এই গুজবেরও কোনো সমাধান আমাদেরকে দেওয়া হয়নি। সমাধান দেওয়া হোক বা না হোক, নিঃসন্দেহে এই মুভির গল্প খুবই ভুতুড়ে এবং রোমাঞ্চকর। আশা করছি আপনাদের কাছে এই মুভির গল্প ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটু কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে এরকমই নতুন নতুন ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, ইসলামিক হরর মুভির জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।